আসসালামু আলাইকুম। কক্সবাজার 2025 ভিডিওতে আপনাদের স্বাগতম। এবারে আমরা 4 রাত 3 দিনের ট্যুর প্ল্যান করে ট্যুরে বের হয়েছি। আমাদের ট্যুর শুরু হয়েছে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা দিনের ট্রেনে করে প্রকৃতি দেখতে দেখতে কক্সবাজারে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের ট্রেন দোহাজারী ট্রেন স্টেশনের উপর দিয়ে চলে যাচ্ছে। আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে কক্সবাজার গিয়ে পৌঁছব। দিনের আলোতে ট্রেনের ভেতর থেকে দুপাশের দৃশ্যগুলো এতই সুন্দর ছিল যে বলে বোঝানো যাবে না। দেখতে দেখতে আমরা কালুরঘাট ব্রিজে এসে পৌঁছেছি এবং এখানে একটি ঘটনা ঘটে গিয়েছিল, যেটা হচ্ছে দুটি ছেলে আমার ক্যামেরা নেওয়ার জন্য তাদের হাত বাড়িয়ে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা সে কাজটি করতে পারেনি। এরকমই রেল লাইনের দুই পাশে চোর সিন্ডিকেটের সদস্যরা ঘোরাফেরা করে মোবাইল ক্যামেরা এগুলো হাইজ্যাক করার জন্য। ট্রেন থেকে বাহিরের দৃশ্য রেকর্ড করার সময় আপনারা সবাই সাবধানতা অবলম্বন করবেন। এই মুহূর্তে ট্রেনের এই দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। এখন আমরা টানেলের ভিতর দিয়ে ঢুকবো। এই টানেলটি তৈরি করা হয়েছে হাতিদের এপার ওপার পারাপারের জন্য। এখানে হাতির অভয়ারণ্য আছে, এই জন্য এই টানেলটি তৈরি করা হয়েছে। আমরা দেখতে দেখতে কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছি। এবারে ট্রেন থেকে নামার সময় ট্রেন থেকে নামতেই অটোরিকশা চালক সিএনজি চালকদের ভিড় পাবেন। আমরা সেখান থেকে এক মামাকে নিয়ে নিলাম। ওনার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে রেল স্টেশন থেকে কক্সবাজারের যে কোনো হোটেল বা রিসোর্ট আমরা বানা দিব, সেই পর্যন্ত নিয়ে যাবে। কক্সবাজারের স্টেশনটি কোনো মতে বিমানবন্দর থেকে কম নয়। এটার স্ট্রাকচার খুবই সুন্দর এবং বাম পাশে বিশাল পার্কিং এরিয়া রেখেছে। ঢাকা থেকে সকাল 6:15 এর ট্রেনে আমরা কক্সবাজার এসে পৌঁছেছি প্রায় 3:30টার দিকে। এখন আমরা হোটেল খুঁজতে যাচ্ছি। সিএনজিওয়ালা মামা আমাদেরকে হোটেল পর্যন্ত নিয়ে যাবেন। এখন আমরা ডলফিন মোড়ের পাশ দিয়ে যাচ্ছি, কিন্তু এখানে সব হাঙর মাছ দেখা যাচ্ছে। এটার নাম কেন ডলফিন মোড় দেওয়া হয়েছে তা আমার জানা নেই। ইতিমধ্যে আমরা একটি হোটেল ভাড়া নিয়েছি, যেটা ছিল একটি অ্যাপার্টমেন্ট রুম। এই রুমে 2টো বেডরুম, কাপল উইথ এসি এবং একটি লিভিং রুমে বেড সহ টোটাল 3 বেড, 2 এসি এবং 2টো বাথরুম সহ আমাদের রুমের রেন্ট পড়েছিল মাত্র 2500 টাকা পার নাইট। ভাড়া এত কম হওয়ার কারণ হচ্ছে আমরা অফ সিজনে ট্যুর করেছি। আমরা এখন খুবই ক্ষুধার্ত, তাই আমরা এখন যাচ্ছি দুপুরের খাবার খাওয়ার জন্য। যদিও এখন ঘড়িতে বাজে প্রায় 4:30। আমরা কুসুমকলি রেস্টুরেন্টে দুপুরের খাবারের জন্য এসেছি। তাদের ব্যবহার খুবই খারাপ এবং খাবারের মানও খুবই খারাপ, যার কারণে আমি এতটুকু পরিমাণ বলতে পারি আপনারা কেউ এই রেস্টুরেন্টে খেতে যাবেন না। খাবার খেতে খেতেই আমাদের এখানে বৃষ্টি হয়েছে, যার কারণে এখন ওয়েদারটা অনেক অনেক জোর। এখন আমরা একটি অটো নিয়ে সুগন্ধ পয়েন্টে চলে যাচ্ছি। আপনারা দেখতেই পারতেছেন ওয়েদারটা কতটা সুন্দর এবং সাগরে প্রচুর পরিমাণে ঢেউ ছিল। আমার লাইফে আমি এই পর্যন্ত 4 বার কক্সবাজার এসেছি, তবে 4 বারের কোনোবারে আমি এত বড় বড় ঢেউ দেখতে পাইনি। এখন বর্তমানে যে ঢেউগুলো দেখতেছি,
শুভ শুভ জুতা বিকবো। এর মধ্যেই আমাদের রাতের আধার নেমে আসলো এবং রাতে কোনো শ্যুট করা হয়নি। এখন সকালে আমরা নাস্তা করার জন্য রওনা দিয়েছি। এখন আমরা যাচ্ছি জামান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা কক্সবাজার বিমানবন্দর রোডে অবস্থিত। যেতে যেতে রাস্তার দুপাশের হোটেল এবং রাস্তার অপরূপ দৃশ্য আপনারা উপভোগ করুন। এখন আমার ডান পাশে আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এটা সমুদ্র তলের দৃশ্য সেখানে তুলে ধরা হয়েছে। দেখতে দেখতেই আমরা চলে আসলাম জামান রেস্টুরেন্টে। এখানে আমরা সকালের নাস্তা করব। আমাদের সকালের নাস্তায় ছিল খাসির নেহেরি এবং তন্দুরি রুটি। খাসির নেহেরির দাম অনুযায়ী খুবই সস্তা এবং খুবই সুস্বাদু। নাস্তা শেষে আমরা রওনা দিলাম ইনানি বিচের উদ্দেশ্যে এবং মেরিন ড্রাইভ দিয়ে যেতে যেতে সকল স্পটগুলো আমরা আজকে ঘুরব, যার জন্য আমরা একটি অটো রিজার্ভ নিয়েছি। এখানে সিএনজিও নেওয়া যায়, কিন্তু আমরা সিএনজি নেইনি, যার কারণ হচ্ছে সিএনজি খুবই দ্রুত চলে এবং তাড়াতাড়ি সময়ে চলে যাবে। তাই আমরা অটো নিয়েছি, যেন আস্তে আস্তে আমরা সব কিছু দেখতে দেখতে যেতে পারি। কক্সবাজার আসলে আপনারা মেরিন ড্রাইভ রোডের দুই পাশে দেখতে পাবেন অনেক নতুন নতুন এবং খুবই দামি দামি বাইকগুলো তারা রেন্টে দেয়। তাদের থেকে এই বাইক নিয়ে আপনারা এই মেরিন ড্রাইভে করে ঘুরতে পারেন। মেরিন ড্রাইভ রোডটি এতটাই সুন্দর। এর ডান পাশে আছে বিশাল সাগর, যত দূর চোখ যায় শুধু সাগর, এবং বাম পাশে আছে বড় বড় উঁচু উঁচু পাহাড়। আমরা এখন একটি প্যারাসিলিং স্পটে এসে পৌঁছেছি এবং আমাদের মধ্যেই একজন প্যারাসিলিং করবে, তাই আমরা এখানে আসলাম এবং দেখতেই পাচ্ছেন প্যারাসিলিংয়ের মজা অন্যরকম। প্যারাশুট থেকে সাগরের দৃশ্য কিছুটা এইরকম দেখায়, নীল জলরাশি, তার মাঝে ঢেউয়ের কারণে লবণাক্ত পানিতে ফেনা হয়ে যাচ্ছে। এখানে প্যারাসিলিংয়ের দুটি প্যাকেজ অব্যাহত আছে, যেখানে একটি 2000 টাকার বিনিময়ে, যেখানে শুধু 2-3 মিনিটের একটি উড়ন্ত রাইড দিবে, এবং আরেকটি হচ্ছে 2500 টাকা, যেখানে সমুদ্রের কিছুটা মাঝখানে নিয়ে প্যারাশুট নিচে নামে পানির সাথে পা টাচ করিয়ে আবার উঠিয়ে নিয়ে আসবে। তবে এখানে 2500 টাকার রাইডে একটু রিস্ক আছে। যারা ভয় পান তারা 2500 টাকার রাইডটা না করে 2000 টাকার রাইডটা করতে পারেন। প্যারাশুটে অনেক অনেক মজা হয়, যা বলে বোঝানো যায় না। আমরা দেখতে দেখতে জলতরঙ্গ রিসোর্টের পাশ দিয়ে যাচ্ছি। এখানে সেনাবাহিনীর একটি চেকপোস্ট আছে। যেহেতু রিসোর্টটি সেনাবাহিনীদের, তাই তারা নিরাপত্তার কোনো ঘাটতি এখানে রাখেনি। ফানফেস্ট নামে আরেকটি প্যারাসিলিং স্পট এই ঝাউবনগুলোর পাশেই আছে। আমরা এখানে নামিনি, আমরা একবারে চলে যাচ্ছি পাটওয়ারটেকের দিকে। প্যারাসিলিং নিয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও পোস্ট করা আছে, চাইলে ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন, আশা করি মজা পাবেন। ইতিমধ্যে আমরা রেজুখান চেকপোস্টে এসে পৌঁছেছি। এখানে বাংলাদেশ বর্ডার গার্ড দ্বারা চেকপোস্ট নিয়ন্ত্রণ করা হয়।
আমাদের ডান পাশে যে স্পটটি দেখা যাচ্ছে এটি একটি হেলিপ্যাড এবং বাঁ পাশে বর্তমান সময়ের কক্সবাজার ইনানি বিচ রুটের সবচেয়ে বিলাসবহুল রিসোর্ট বেওয়াচ, যেটার মালিকানাধীন আগে ছিল শেখ রেহানা এবং তারা পালিয়ে যাওয়ার পরে এখন এটা নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আমরা যখন গিয়েছিলাম তখন বেওয়াচ হোটেলটি নির্মাণাধীন ছিল। এটি হচ্ছে ইনানি বিচের জেটিঘাট, যেটা বাংলাদেশ নৌবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। আমরা প্রায় পাটুয়ার টেকের কাছাকাছি এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পাটুয়ার টেক পৌঁছে যাব। এখান থেকে দেখে মনে হচ্ছে সাগর এবং আকাশ দুটো যেন একসাথে মিশে গেছে শেষ প্রান্তে। আমরা ইতিমধ্যে পাটুয়া থেকে এসে পৌঁছেছি এবং এইখানে পাথরের দৃশ্য এগুলো দেখে অনেকটা সেন্ট মার্টিনের কথা মনে পড়তেছে। Masuk di kuih motor kuih পাটুয়ার থেকে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করার পর আমরা এখন মেরিন ড্রাইভ ধরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব। এখন আমাদের হাতের ডানে যে বিশাল রিসোর্ট বা হোটেলটি দেখা যাচ্ছে এটির নাম হচ্ছে রয়্যাল টিউলিপ। মেরিন ড্রাইভের সর্বপ্রথম ভিআইপি হোটেল হচ্ছে এটি এবং এখনো পর্যন্ত এটি দাপটের সাথে রাজ করে যাচ্ছে। এখন আমাদের ডান পাশে আছে একটি ওয়াটার পার্ক, এটি রয়্যাল টিউলিপের ঠিক পাশেই। যে ওয়াটার পার্কটির নাম হচ্ছে সিপিআর ওয়াটার পার্ক। অসংখ্য পর্যটক এই ওয়াটার পার্কে ঘুরতে আসেন। আমাদের বাঁ পাশে ইনানি বিচ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত গাড়ির ভিড়। যদিও আমরা ইনানি বিচে দাঁড়াবো না, আমরা চলে যাব সোজা কক্সবাজার, কারণ ইনানি বিচ থেকেও সুন্দর অপরূপ পাথরের সৃষ্টি হওয়া পাটুয়ার টেক বিচে আমরা ঘুরে এসেছি।
রয়্যাল টিউলিপ এর পরে এখনই এই বিলাসবহুল হোটেলটি এখানে নির্মিত হচ্ছে, যার নাম বেওয়াচ। এর পাশে আছে ডেরা। ডেরা হোটেলটিও খুব জনপ্রিয়। বিচের পাড়ের সাম্পানগুলো দেখলে মনটা কেমন যেন আনন্দে নেচে ওঠে। আমরা যেখানে নেমেছি এখানে মূলত সাম্পান তৈরি করা হয়। এটাও কোলাহল মুক্ত একটি বিচ এবং এখানে পর্যটকদের মধ্যে আমাদের ছাড়া আর কোনো পর্যটক এখানে ছিল না। পরবর্তীতে গরমের মধ্যে ডাব না খেলে কি তৃপ্তি হয়, তাই ডাব খেতে আসলাম। ডাবের দাম নিয়েছিল পার পিস 120 টাকা করে। আমরা আবার রেজু খালের উপরে চলে এসেছি। আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন 2 জন বর্ডার গার্ড, আমাদের নিরাপত্তা কর্মী আপারা তাদের মনের ইমোশন নিয়ে খেলা করছে। এবার আমরা যাব রেজু খালের সামনে গিয়ে হাতের ডান দিকে, এখান দিয়ে ভিতরে একটি স্পট আছে যার নাম হচ্ছে মিনি বান্দরবন। এখন আমরা মিনি বান্দরবন ভ্রমণে যাব। কতটুকু ভিতরে আনজা এখান থেকে এখান দিয়ে প্রায় 1 কিলোমিটার ভিতরে গেলেই আমরা সেই একটিত স্থানের জায়গা দেখা পাবো। চেক করলে চলে আসবে। গাড়িগুলো রে ভাড়া গাড়ি পুরা ভিআইপি গাড়ি সব। আবার এই বাসা আমার স্কুটারের মধ্যে স্কুটারও আছে। আচ্ছা ওটা হচ্ছে একদম চূড়া। আসলে কক্সবাজার বলতে আমরা শুধু সমুদ্রই বুঝি, কিন্তু সমুদ্রের পাশাপাশি এখানে পাহাড়েরও খুব বড় একটা ভূমিকা আছে এবং খুব বড় একটা সৌন্দর্যের সাইড পাহাড় দখল করে আছে। আমাদের অটোটা এখানে রেখেই বাকি রাস্তা আমাদের পায়ে হেঁটে যেতে হবে, কারণ সামনের রাস্তাটা উঁচু হওয়ার কারণে অটো যেতে পারছে না। এই একটি পাহাড়কে মাঝখান দিয়ে কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে। দেখুন, আশেপাশের পাহাড় দেখলে কিন্তু মনেই হবে না যে আমরা কক্সবাজার এসেছি। আসলে মনে হচ্ছে যে আমরা পাহাড়ি ফিল
জেলার কোনো এক জেলায় করতে গিয়েছি। এই ফলটির নাম হচ্ছে আনারকলি। অর্ধেক সাদা অর্ধেক হলুদ। জীবনে প্রথমবার এই ফলটা ট্রাই করলাম তোর মতো এবং আলহামদুলিল্লাহ বেশ মজার ছিল। আনারকলিগুলো আমাদের থেকে পার পিস 15 টাকা দরে নিয়েছে, কিন্তু বিচের পরে এই আনারকলিগুলো 40 টাকা থেকে 50 টাকা দাম হয়ে যায়। এইখান দিয়ে সামনে গেলেই লাল কাঁকড়ার বীচ, কিন্তু আমরা এই বিচে নামতে পারিনি, যার কারণ হচ্ছে এই পুল থেকে নামার সময় প্রায় কোমর পর্যন্ত পানি ছিল। আমরা ড্রেস ভিজাইনি, তাই আমরা নামতে পারিনি। অতঃপর আমরা চলে গিয়েছি আমাদের হোটেলে এবং রাত পার করার পরে পরের দিন সকালে আমরা আবার বিচে নেমে আসি। এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট দিয়ে। সবাই যদি পানিতে চলে যায় তাহলে কিভাবে হবে? বাচ্চা আর বাচ্চার বাপকে পিঠে বসায় রাইখা আমরা চলে গেলাম পানিতে। যদিও আমাদের ট্যুর ছিল অক্সিজেনে, কিন্তু তারপরও পর্যটকের কমতি ছিল না। তবে মানুষ সিজনের সময় এসে এখানে এত পর্যটকের মাঝখানে কি করে বুঝি না। শেষমেশ আমরা ওয়াটার জেট রাইড দিলাম। সময়টা খুবই রোমাঞ্চকর ছিল। একটু পর পর একটা ঢেউ এসে আমাদের উপরে ধাক্কা লাগছিল। এই রাইডের জন্য আমাদের জনপ্রতি 250 টাকা করে নিয়েছিল, তবে আমাদেরকে যথেষ্ট পরিমাণে মাঝের দিকে নিয়ে গিয়েছিল। আসলে সেটা কি সব পর্যটককেই দেয় নাকি শুধু আমাদের কাছে ক্যামেরা দেখে নিচ্ছে আমরা বুঝতে পারলাম না। তবে আমাদেরকে অনেকটাই মাঝের দিকে নিয়ে গিয়েছে। আমরা এর আগেও একবার উঠেছিলাম, তখন এতটা মাঝখানে নেওয়া হয়নি। এখন সাগরের মাঝখানে নিয়ে আমাদের ছেড়ে দিছে ভিডিও করার জন্য। দেখেন আমরা কতটা মাঝখানে গিয়েছিলাম। এত বড় বড় দালানগুলো একটু একটু দেখা যাচ্ছে, আর মানুষ তো দেখাই যাচ্ছে না। মানুষের অস্তিত্ব তো বোঝাই যাচ্ছে না। হ্যাঁ তো আমাদের ট্যুর এখানেই শেষ। আমরা রাতের গাড়িতে ঢাকা চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।